ফ্রেন্ডস, মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে ইডি অফিসিয়ালদেরকে ঘিরে ধরা এবং তাঁদের কাছ থেকে কাগজপত্র, বাজেয়াপ্ত করা কাগজপত্র এবং ফাইলপত্র কেড়ে নিয়ে চলে আসার বিষয়টিতেই কিছু কথা আলোচনা করতে চাই আপনাদের সঙ্গে। আমার কথার পরিপ্রেক্ষিতে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের যা কিছু বক্তব্য থাকবে। গোটা বিষয়টির নিয়ে কিন্তু একটা দ্বন্দ্ব তৈরি হয়েইছে মানুষের মনে। প্রশ্ন অনেকগুলো আছে, যেমন ধরুন ইডি কিন্তু এই সার্চটা মোট 10টা জায়গায় করছিল সেই দিনকে, মানে যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে তাড়াহুড়ো করে উদ্ভ্রান্তের মতন ছুটে গেলেন আইপ্যাকের অফিসে, সেদিনকে কিন্তু ইডির রেইড চলছিল গোটা ভারতবর্ষে 10টি জায়গায়। 6টি জায়গা পশ্চিমবঙ্গে, 4টি জায়গা দিল্লিতে। অর্থাৎ লর্ডন স্ট্রিট এবং সল্টলেক ছাড়াও সল্টলেকে আইপ্যাকের অফিস এবং লর্ডন স্ট্রিটে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ছাড়াও পশ্চিমবঙ্গের আরও 4টি জায়গায় কিন্তু সেই দিনকে রেইড হচ্ছিল। মুখ্যমন্ত্রী সেই 4টি জায়গার অন্য কোথাও যাননি। তিনি দৌড়ে এলেন বেছে বেছে প্রতীক জৈনের বাড়িতে এবং আইপ্যাকের অফিসে। এটা যদি কোনো দ্বন্দ্ব হয়, অনেকেই বলবেন যে এর মধ্যে কোনো দ্বন্দ্ব নেই, কারণ আইপ্যাকের অফিস আইপ্যাক হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাড়া করা কর্পোরেট। তৃণমূলের জন্য কাজ করে, তারা স্ট্র্যাটেজি এবং অ্যানালিটিক্সের কাজ করে, সেই অনুযায়ী তৃণমূলের স্ট্র্যাটেজি এবং সমস্ত কিছু তৈরি করে দেয়। অতএব মুখ্যমন্ত্রীর কাছে আইপ্যাকের অফিসের বা আইপ্যাকের কর্ণধারের বাড়ির যা গুরুত্ব থাকবে, বাকি 4টি জায়গা ততটা গুরুত্ব থাকবার কথা নয়। মুখ্যমন্ত্রী বলছেনও তাই, যে তিনি তাঁর পার্টির সমস্ত স্ট্র্যাটেজি ওখানে তৈরি হয়, তো সেইগুলো চুরি করবার জন্যই ইডিকে পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার। ওনার অভিযোগটাও তাই তুলছেন। সুতরাং অনেকে বলতে পারেন যে এর মধ্যে কোনো দ্বন্দ্ব নেই, কিন্তু যদি দ্বন্দ্ব নাও থাকে তাহলেও একটা বিষয় কিন্তু খুব স্পষ্ট হয়ে গেল। ওই প্রতীক জৈনের বাড়িতে এবং আইপ্যাকের অফিসে এমন কিছু নিশ্চয়ই ছিল বা আছে যেটা নিয়ে মুখ্যমন্ত্রী খুবই কনসার্নড। কারণ আমরা কিন্তু মুখ্যমন্ত্রীকে দেখেছি ওই দিনকে ওই পেরিফেরিতে, ওই কমপ্লেক্সের মধ্যে আমরা কিন্তু মুখ্যমন্ত্রীকে উদ্ভ্রান্তের মতন দৌড়ে যেতে দেখেছি, প্রচণ্ড টেন্সড দেখেছি। উনি রীতিমতো থরথর করে কাঁপছিলেন, টেন্সড, উদ্ভ্রান্ত, কোনো কথার জবাব দিচ্ছেন না, কোনো দিকে না তাকিয়ে দিকশূন্যপুরের দিকে চলে যাওয়ার মতন করে তিনি হেঁটে চলে যাচ্ছেন। দিদি কি বলবেন, দিদি কি বলবেন, চারপাশ থেকে কিন্তু সাংবাদিকরা জিজ্ঞেস করছিলেন, কোনো প্রশ্নের উত্তর দেননি, হুইচ ইজ আনলাইক মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এরকম করেন না, উনি প্রশ্নের জবাব দেন। কিন্তু সেদিনকে ওনাকে দেখে মনে হচ্ছিল উনি ওনার মধ্যেই নেই। তো অর্থাৎ এটা প্রমাণ করে যে ওইখানে, ওই ভেনিউতে নিশ্চয়ই এমন কিছু ছিল যেটা ওনার কাছে খুবই গুরুত্বপূর্ণ। এবার আমরা 2 2 4 করে নিয়ে আসুন। ইডি যে তদন্তটা করছিল সেটা কিন্তু কয়লা কাণ্ডের তদন্ত। এবার অনেকেই বলছেন, মহুয়া মৈত্র যেমন বলেছেন যে 10 বছরের পুরনো তদন্ত হঠাৎ নির্বাচনের আগে কেন। এটা সম্পূর্ণ একটা ভুল কথা। এই কথাটা কিন্তু সকলের জানা দরকার। আমি আর একটা চ্যানেলেও এই কথাটা বলেছি, একটা ইউটিউব চ্যানেলেও আমি ডিসকাশন ছিল, তো সেটাও আমি বলেছি, সেখানেও বলেছি যে এটা একটা অনগোয়িং প্রোব। এমন নয় যে হঠাৎ করে আজকে অনেক বছর পর, 10 বছর পরে হঠাৎ আজকে এই তদন্তটাতে এই রেইডে এসেছি ইডি, এরকম সত্যি কথা নয়। ইডি এই তদন্তটা শুরুই করেছে 2021-এর ফেব্রুয়ারি থেকে, অর্থাৎ 5 বছর মাত্র হয়েছে ইডি এই তদন্ত হাতে নেওয়ার পর। এবং এই তদন্তে ইডির প্রথম চার্জশিট পড়েছে 2021-এরই আগস্ট মাসে, এবং ঠিক গত নভেম্বরে, মানে এটা জানুয়ারি মাস, 2 মাস আগে
নভেম্বর মাসে পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড মিলিয়ে এই কয়লা কাণ্ডে ইডি আরও অনেকগুলো জায়গায় কিন্তু রেইড করেছিল এবং যেগুলো রিপোর্টেড খবর সেই অনুযায়ী সেই রেইড থেকে প্রায় 100টা সম্পত্তি বাজেয়াপ্ত করে ইডি। এবং আমাদের কিন্তু খেয়াল করতে হবে যে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের যে রেইডটা ছিল আইপ্যাকের অফিসে সেটা কিন্তু পিএমএলএ মানে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের, অর্থাৎ টাকা পয়সার নয়-ছয় সংক্রান্ত বিষয়। কয়লা পাচার কেসে টাকা পয়সার নয়-ছয় সংক্রান্ত বিষয়। তাদের কাছে লিড ছিল যে কয়লার টাকার 20 কোটি টাকা, অন্ততপক্ষে 20 কোটি টাকা হাওয়ালার মাধ্যমে আইপ্যাকের কাছেও এসেছে। অর্থাৎ যে তদন্তে ইডি এসেছিল সেটাই কিন্তু ইডির ফাংশনাল এরিয়া। সুতরাং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলেন যে ওরা চুরি করতে এসেছিল আমার ডকুমেন্ট, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেটা প্রুভ করতে পারবেন না, ইডি কিন্তু প্রুভ করতে পারবে। ইডির প্রেস রিলিজ থেকে স্পষ্ট বুঝতে পারা যাচ্ছে যে ইডির কাছে সব কাগজপত্র আছে। মানে কোর্ট যখন জিজ্ঞেস করবে যে আপনারা কি চুরি করতে গিয়েছিলেন, আপনারা কি তৃণমূলের ইলেকশন পেপারস এবং স্ট্র্যাটেজি ক্যান্ডিডেট নেমস এই সমস্ত চুরি করতে গিয়েছিলেন, ইডি আকাশ থেকে পড়ে বলবে যে তারা তো করছেনই তদন্ত, তাদের তো ধারাবাহিকতা রয়েছে। মাত্র 2 মাস আগে একটা রেড হয়েছে পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের অজস্র জায়গায়, নামগুলোও আপনারা পেয়ে যাবেন খুঁজলেই। ইডি রেড ইন ওয়েস্ট বেঙ্গল নভেম্বর 2025 বলে খুঁজলেই আপনারা অজস্র রিপোর্ট পেয়ে যাবেন। সুতরাং ইডি তো, এবং সেখানেও 100টা সম্পত্তি বাজেয়াপ্ত, অর্থাৎ ইডির যে আসল কাজ প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের আন্ডারে ইডির যে আসল কাজ, যে যারা চুরি করেছে সরকারি সম্পত্তি চুরি করে যারা নিজেরা হস্তগত করেছে তাদের থেকে সেগুলো কেড়ে নেওয়া। আমাদেরকে মনে করতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা ভাষণও, যেটা শুনে আমার তখনও খুব হাসি পেয়েছিল, এখনও আপনাদের সাথে বলতে গিয়েও হাসি পাচ্ছে। লটানা পড়েগা, জো ভি কোই লিয়া হো লটানা পড়েগা। আসল কথাটা কিন্তু এই ফিরিয়ে দেওয়া, জেলে পোড়া সেটা কিন্তু সেকেন্ডারি আমার মতে। কেউ যদি চুরি করে নেয়, মনে করুন আমাদের দেশের সব লোকই আমাদের দেশের লোক, তার মধ্যে চোরটা ডাকাত গুন্ডা বদমাইশ প্রচুর আছে। এবার চোর ডাকাত গুন্ডারা যেগুলো চুরি করে নিয়েছে, লুটপাট করে নিয়ে চলে গেছে নিজেদের বাড়িতে, সেগুলো তাদেরকে ফিরিয়ে দিয়ে যেতে হবে। এমনটা নেসেসারি নয় যে বদমাইশ চোর গুন্ডাদের আমরা সবসময় ফাঁসির সাজা দেব বা একেবারে জেলে বন্দি করে রাখবো। জেলে বন্দি হতে হবে যদি যারা খুব ভিশিয়াস ক্রিমিনাল, মানে যাদের ক্রাইমের কারণে অনেকগুলো ক্রাইম, যারা নিজেরাই অনেকগুলো ক্রাইমের কারণ হয়েছে তাদেরকে জেলেও যেতে হবে, সেটা আলাদা কথা। কিন্তু জনস্বার্থ কিন্তু আসলে ওইটাই যে যে টাকাটা তারা চুরি করে নিয়েছে, যে ধন সম্পদ তারা চুরি করে নিয়েছে, যেগুলো তাদের নয় সেগুলো ফিরিয়ে দিতে হবে সরকারকে, লটানা পড়েগা। তো সেই লটা যদি আপনারা সেই দিকে আমরা যদি তাকাই, তাহলে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের সাকসেস রেট কিন্তু অত্যন্ত বেশি, প্রায় 95%। অর্থাৎ চুরির ধন আমি দিব ফিরায়, তোমারই পায়ে অনঙ্গ দেব, চিত্রাঙ্গদা গীতিনাট্যের একটা গান। অর্থাৎ চুরির ধন আবার ফিরিয়ে দিতে হবে সরকারের পায়ে, সেই কাজটি কিন্তু ইডির কাজ। সেই কর্মসূত্রেই ইডি আইপ্যাকের অফিসে এসেছিল, সেই কর্মসূত্রেই ইডি নভেম্বর মাসে রেইড করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় নার্ভাস হয়ে গেলেন এবং তিনি বলছেন যে তার কাগজপত্র, পার্টির কাগজপত্র, আমার বিশ্বাস তিনি সেই জন্য আদৌ ভয় পাননি। তিনি কয়লাকাণ্ড নিয়েই ভীত হয়েছেন, কয়লাকাণ্ডের ভয়েই তিনি কিন্তু ছুটে গেছেন। তিনি জানেন যে কয়লাকাণ্ডে ইডির যে চার্জশিট হবে, সিবিআই, এটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই এই ইনফরমেশনটা, যাদের জানা নেই, সেটা হচ্ছে কয়লাকাণ্ড সিবিআইও প্রোব করছে, ইডিও প্রোব করছে। সিবিআই এর কিন্তু চার্জ ফ্রেম করা, মানে ফাইনাল চার্জশিট দেওয়াও হয়ে গিয়েছে, চার্জ ফ্রেম করাও হয়ে গিয়েছে। তার মধ্যে কেবলমাত্র একজনের এগেন্স্ট চার্জ ফ্রেম করা হয়নি, যে অভিষেক ব্যানার্জির বন্ধু বিনয় মিশ্রা, সে পালিয়েছে বলে শুধু তাকে ছাড়া বাদবাকি সমস্ত বাকি 48 জন অভিযুক্তর বিরুদ্ধে চার্জ ফ্রেম করাও কমপ্লিট। সিবিআই কিন্তু কেসটা কমপ্লিট করে দিয়েছে।
যারা সবসময় বলতে থাকেন ইডি সিবিআই এরা যে কী করছে, তাদের এটুকুও জানা থাকা দরকার তো যে কেস কিন্তু সিবিআই এর দিক থেকে সিবিআই কিন্তু কাজ শেষ করে দিয়েছে, অর্থাৎ ইডি এবার শেষ করতে চায়। এবার ইডির যে চার্জশিটটা পড়বে তার মধ্যে কিন্তু রাঘব বোয়ালদের নাম থাকবে। এবার আমরা রাঘব বোয়াল ভাবলেই আমরা শুধু ভাববো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কাছের লোকজন অথবা তৃণমূল পার্টির বিভিন্ন মন্ত্রী শান্ত্রীরা, কিন্তু আমি কিন্তু আর রাঘব বোয়াল বলতে আদৌ তাদেরকে মনে করি না। তাদের চাইতেও বড় রাঘব বোয়াল আমাদের রাজ্যে আছে, এবং ইডি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ও বাঁচাতে তাদেরকেই চাইছেন। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বাড়ির লোককে তো বাঁচাতে চাইবেন বটে, সেটা তো কোনো কথা নয়, খুব স্বাভাবিক সেটা, কিন্তু তার চাইতেও বাড়ির লোকের চাইতেও মমতা বন্দ্যোপাধ্যায় বেশি করে বাঁচাতে চাইছেন তাদেরকে, যাদের উপর ভর দিয়ে তার এই পুরো সাম্রাজ্যটা চলছে, যাদের একজনের গায়ে হাত পড়লেও তার সাম্রাজ্যটা তাসের ঘরের মতো ভেঙে পড়বে। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের জমানাটা চলছে পশ্চিমবঙ্গের প্রশাসকদের সাহায্যে। সেই কোনো একজন প্রশাসককেও যদি, প্রমিনেন্ট প্রশাসক, আমি মাথার প্রশাসকদের কথা বলছি, কোনো একজনকেও যদি সত্যি সত্যি সিরিয়াস চার্জ ফেস করতে হয়, তাহলেই কিন্তু পুরো বিউরোক্রেসি কিন্তু আর এই অনাচারগুলো, তারা যে অনাচারগুলো তারা করে যাচ্ছেন, যে অনাচারগুলো করছেন বলেই মমতা বন্দ্যোপাধ্যায় এটা করতে পারছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যে মনমানিটা চালাচ্ছেন, সেই মনমানিটা তিনি চালাতে কেন পারছেন? কারণ তার সঙ্গে পুলিশ এবং প্রশাসকরা তার সমস্ত বেআইনি কাজে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত রকম বেআইনি কাজগুলিকে রূপ দান করছেন প্রশাসকরা, আইএস আইপিএসরা, ডব্লিউবিপিএসরা, ডব্লিউবিসিএস এক্সিকিউটিভরা, তারা সহযোগিতা করছেন বলেই কিন্তু মমতা পারছেন। সেই কারণে যদি একজনও প্রমিনেন্ট প্রশাসককে কোনো সিরিয়াস চার্জ ফেস করতে হয়, আমার বিশ্বাস সেটা করতে হবে, কারণ না হলে তাহলে আর ইডির ওপর কোনো ভরসা থাকবে না। মনে করুন আমি একেবারেই খুশি হব না যদি দেখি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির লোকের এগেনস্টে চার্জ এলো, অনেক মন্ত্রীদের এগেনস্টে চার্জ এলো, মনে করুন মন্ত্রী মলয় ঘটকের এগেনস্টে চার্জ এলো। আমি মলয় ঘটকের নামটা বলতে চাইছি না, মলয় ঘটককে বোধহয় সম্ভবত 23 বার ইডি ডাকা সত্ত্বেও মলয় ঘটক অ্যাটেন্ড করেননি, মনে করুন তাদের এগেনস্টে চার্জ এলো। কিন্তু যদি কোনো প্রমিনেন্ট আইপিএসের এগেনস্টে চার্জ কিছু না আসে, তাহলে আমি বুঝবো সেক্ষেত্রে কিন্তু ইডি তাদের কাজ ঠিকঠাকভাবে করেননি, কারণ কয়লার টাকা কিন্তু পশ্চিমবঙ্গের বাবুদের কাছে গিয়েছে বড় অংশ। সুতরাং সেটাতে তো সেই বাবুরা যদি না আসেন তদন্তের আওতায় এবং তদন্তের দ্বারা তারা যদি এফেক্টেড না হন, তাহলে তো তদন্তটা হয়েছে বলে মনে হবে না। এবং মমতা বন্দ্যোপাধ্যায় জানেন সেটা, তিনি তাঁদেরই বাঁচাতে ছুটে গিয়েছিলেন, সেইটাই আদত কারণ। কিন্তু এখানে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি সত্যি একটা ফাঁদের মধ্যে পড়ে গেছেন। তিনি কিন্তু ভাবেননি যে কি করছেন, কি করে ফেলছেন আসলে।